কি করছে ভাই? আপনি সমন্বয় যে আপনার সাথে ছাত্রলীগের নেতা কর্মীরা বা স্থানীয় লোকাল আওয়ামী লীগের কর্মীরা কি করছে একটু বলেন তো। সমন্বয় কি রাখবে না? আমার বাবা মার উপর হামলা চালিয়ে আসে, আমার বাবা মা গ্রামে থাকে, আমার জীবন সংকটাপন্ন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনার পুলিশ প্রশাসন, আপনার প্রশাসন কি করে? ছাত্র আন্দোলনের জামালপুর জেলা সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও আমার বাড়িতে যদি হামলা চালানো হয়, পুলিশ প্রশাসনকে জানানোর পরেও যদি তাদের টনক না নড়ে, তাহলে এই স্বাধীনতার কোনো দরকার নাই। দীর্ঘ 9 মাস পর এবার বিস্ফোরক জাতীয় সমন্বয়ক এবং তার পাশাপাশি এনসিপির প্রধান নেতা হান্নান মাসুদ। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন? বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশ এবং ভারতের দুই সরকার প্রধানের মধ্যে কি আলোচনা হয়েছে? আত্মা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। অনেক সমালোচনার মুখে অবশেষে এনসিপি নড়ে চড়ে বসলো, তাদের এক নেতাকে বহিষ্কার করলো সাময়িকভাবে। রাজনীতির মাঠ আর ফুটবল খেলার মধ্যে খুব একটা ডিফারেন্স দেখি না ভাইজান। দেখেন, একটা ফুটবল খেলায় একটা বল নিয়ে বিভিন্ন দলের মানে দুই দলের 22 জন একবার ওইখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার ওইখানে যাচ্ছে। আমাদের রাজনীতি অবস্থা অলরেডি এরকমই। এই মানে নির্বাচনের ফুটবল নিয়ে, ফুটবল একবার বিএনপির মাঠে, ফুটবল একবার এনসিপির মাঠে, ফুটবল একবার জামাত ইসলামের মাঠে, ফুটবল একবার জনগণের মাঠে। সবাই এখন যার যার পায়ে ফুটবলটা রাখতে চাচ্ছে, মানে সবাই শক্তি প্রদর্শন করতে যাচ্ছে, আমরাই সেরা, আমরাই এবার আসবো, আমরাই সরকার গঠন করব। এই জিনিসটা রাজনীতিতে সারা জীবনই আমরা দেখে আসছি। বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার। দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথা থেকে ফিরে আসছেন না। এটা দেখেন তারই একটা বহিঃপ্রকাশ। 725 জন সেনা সদস্য যাবে কাতারে। কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে, আমি জানি না মানে তাদের সংখ্যাটা কত, কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা, এবং বলা হচ্ছে আগামী 2 মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি, তারা আগামী 15 দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে। তো সর্বশেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের আয়োজন, প্রতিবাদ, প্রতিলিপি, সরকারের কাছে বিশেষ বার্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের, ইন্টারন্যাশনালি আপনার ইন্টারপোল কর্তৃক রেড অ্যালার্ট জারি, নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পেরে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। কাতার বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে, এরকম একটি সেন্সিটিভ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হইচই শুরু হয়ে গেছে। এমন একটি খবরে কেন হইচই শুরু হলো? আমরা জানি যে আর্থানা সামিট 2025 উপলক্ষে আমাদের প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে কাতার গেছেন কেবলমাত্র একদিন আগে, 20 এপ্রিল। তো সকালেই 21 এপ্রিল সকালে কাতার থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম জানালেন যে তিনি যা বলেছেন হুবহু আমি একটু বলছি। গালফ যুদ্ধের সময় থেকে কুয়েতে বাংলাদেশের সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। কাতার আমাদের জানিয়েছে তারাও বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে। স্থায়ীভাবে প্রতি 3 বছর পর পর একটা ব্যাচ আসবে। আমরা চাচ্ছি যেন এই সংখ্যাটা বাড়িয়ে 1600 বা আরো বেশি করা যেতে পারে। আমাদের সামরিক সচিব এবং এসএসএফ প্রধান, স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান আমাকে আজ সকালে এই তথ্য জানিয়েছে, মানে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলছেন। বিষয়টি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানেই হইচই শুরু হলো যে কি এমন ঘটলো। রাত্রে রওনা দিলেন, 20 তারিখ রাত্রে রওনা দিলেন আমাদের প্রধান উপদেষ্টা, তার সফর সঙ্গীদের নিয়ে, তার মধ্যে প্রেস সচিব রয়েছেন। সকালের মধ্যে এমন একটি সিদ্ধান্ত জানিয়ে দিল কাতার থেকে, যেখানে কোনো বৈঠক এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তোলপাড় করছেন তাদের অনেকে বলছেন যে বিষয়টি মিসলিড করা হয়েছে। আসলে বিষয়টি কি? এমন ভাবে এই বিষয়টি গণমাধ্যমের সামনে প্রেস সচিব শফিকুল আলম এনেছেন যেন মনে হলো যে রাতারাতি একটা চুক্তি করে ফেলা হয়েছে এবং কৃতিত্বটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের। আসলে বিষয়টি কি? এমন একটি বিষয় খুব স্বাভাবিকভাবে দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। বিষয়টি হচ্ছে যে সরকারকে এখন ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই আওয়ামী লীগ সরকারের সময় এই উদ্যোগটি নেওয়া হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে কাতারের কাছে আবেদন ছিল, যেহেতু কুয়েতে বাংলাদেশের সেনা সদস্যরা কৃতিত্বের সঙ্গে কাজ করছেন, তো কাতারেও তো অন্যান্য দেশ থেকে সেনা সদস্য আনা হচ্ছে, কেন বাংলাদেশ থেকে নয়? তখন 2022 সালের 6 জুন কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সেলিম হামাদ তিনি বাংলাদেশে এলেন। বাংলাদেশে এসে তৎকালীন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করলেন।
বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি রেসপন্স করলেন এবং পরবর্তীতে 2023 সালের 27 ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত বিষয়টি অনুমোদন হয় যে একটা চুক্তি করা হবে বা খসড়া চুক্তি করা হতে যাচ্ছে সেই বিষয়। এবং ওই বৈঠক শেষে তৎকালীন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন যে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে এবং এর আওতায় 5,000-এর বেশি আমাদের সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করেন। বাংলাদেশ এবং কুয়েতের কথা বলছে। তো একইভাবে কাতারের সঙ্গে আজকেও একটি চুক্তির সই অনুমোদন দেওয়া হয়েছে যার আওতায় 1,129 জন সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে লিওনে অথবা ডেপুটেশনে কাজ করতে যাবেন। এই হচ্ছে মন্ত্রিপরিষদ যে বৈঠকে ছিল তারপরে মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য ছিল। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে 2023 অর্থাৎ ওই বছরই 7 মার্চ আমাদের আজকের যিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তখন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন, তিনি কাতারে গিয়ে ওই দিন চুক্তি সম্পাদন করলেন এবং ওই চুক্তিতে বলা ছিল যে আপাতত 1,129টি নিয়োগপত্র দেওয়া হয়েছে। এটি একটি ওপেন চুক্তি, যে কারণে পরবর্তী সময়ে বাংলাদেশ আর্মড ফোর্সেস যে কোনো সংখ্যক সদস্য নিয়োগ করতে পারবে। আপাতত নিয়োগকৃতদের মধ্যে অফিসারের সংখ্যা কম, সৈনিকের সংখ্যা বেশি। এবং এই চুক্তি করার পরে তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন কাতারের আর্মড ফোর্স হলো প্রফেশনাল আর্মড ফোর্স। আমি মনে করি আমাদের আর্মড ফোর্সেসের সঙ্গে কাজ করলে তারাও উপকৃত হবে। এর মাধ্যমে দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে সেতুবন্ধন স্থাপিত হবে, পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যেও সেতুবন্ধন স্থাপিত হবে। ওয়াকারুজ্জামান এই কথাও বলেছেন যে এই চুক্তি এখানেই শেষ নয়, ভবিষ্যতে আরো লোক নেওয়া হবে আমাদের সশস্ত্র বাহিনী থেকে, আপাতত 1,129 জন। এর মাধ্যমে আমাদের দেশে যথেষ্ট রেমিটেন্স যাবে। আমরা হিসাব করেছি $3 মিলিয়ন প্রতি মাসে রেমিটেন্স দেওয়া সম্ভব হবে, বাংলাদেশে আসা সম্ভব হবে। তো তার পরবর্তীতে কাতারের সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল দুইবার বাংলাদেশে এসেছিল। তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা লোক নিয়েছে। এখন বলা হচ্ছে 725 জন নেওয়া হবে। কি একটা অদ্ভুত বিষয়, এমন ভাবে বিষয়টি বলা হচ্ছে যে এর আগে কখনো এই ধরনের চুক্তি হয়নি বা এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। মনে হচ্ছে যে রাতে এটি এরকম একটি চুক্তি সম্পাদন হয়ে গেল বললে হয়তো খারাপ শোনা যেতে পারে। আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিয়ে গেছে। আওয়ামী লীগ অনেক ধরনের অপপ্রচার করত, কিন্তু পাশাপাশি এটিও তো সত্য কথা আওয়ামী লীগের অনেক ভালো কাজ রয়েছে। সেই ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম কাজ। এখন চীন সফরে যখন আমাদের প্রধান উপদেষ্টা গেলেন গত মার্চের দিকে, তখন সেখানে গিয়ে বেশ কিছু এমওইউ স্বাক্ষরিত হয়েছে বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে বলা হলো যে 4টি উপসাগরীয় জাহাজ কেনা হচ্ছে, এই জাহাজের জন্য অর্থায়ন করবে চীন। বলা হলো যে বাংলাদেশ থেকে যেসব পণ্য চীনের বাজারে ঢুকবে সেগুলো শুল্ক মুক্তভাবে ঢুকবে 2028 সাল পর্যন্ত। বলা হলো যে মংলা বন্দরের উন্নয়নের জন্য অর্থায়ন করবে চীন। বলা হলো আম রপ্তানি করতে পারবে বাংলাদেশ চীনে। এগুলো আওয়ামী লীগ সরকারের সময় করা। ওই যে বলছিলাম আওয়ামী লীগ হয়তো অনেক জায়গায় বাড়িয়ে বলেছে, কিন্তু পার্থক্যটা কোথায়? কেন এইসব বিষয় মিসলিড করা হচ্ছে, কেন মিস ইনফরমেশন জায়গা নিয়ে যাওয়া হচ্ছে? আগেও যে বিএনপিকে নিয়ে হতাশায় ছিলাম, আজকে জনাব তারেক রহমানের একটি কথা থেকে আমি আশার আলো দেখতে পাচ্ছি। আশার আলোটি হলো বিএনপি এবং জামাত বা ডানপন্থী 24-এর যুদ্ধে অংশগ্রহণকারী দলগুলোর ঐক্যবদ্ধ নিয়ে। এটা এই নয় যে আমি বিএনপির পক্ষে আপনাদের কাছে ভোট চাচ্ছি বা বিএনপির বিপক্ষে কোনো অর্গানাইজ করছি। প্রিয় দর্শক, এই কথাটার আশার আলোটা হলো জনাব তারেক রহমান আজকে একটি আহ্বান জানিয়েছেন। এই আহ্বানটার ভিতরে সেই আশার আলোটা খুঁজে পেয়েছি যে 24-এর প্রত্যেকটা যোদ্ধা দলকে ঐক্যবদ্ধ থেকে দেশকে ভারতীয় প্রপাগান্ডা থেকে এবং ভারতীয় আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য একটি ঐক্যের মাঝে আসা দরকার। বিষয়টা আমরা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এবং বেগম খালেদা জিয়ার বৈঠকটির পর থেকেই বিএনপির শীর্ষ নেতাদের কাছ থেকে আমরা পজিটিভ অনেক নিউজ পাচ্ছি। আমি জনাব তারেক রহমানের প্রশংসাই করছি, যিনি নাকি নিজ হাতে মেহমানদারি করেছেন জামাতের আমির এবং নায়েবে আমিরকে। বেগম খালেদা জিয়া যাদেরকে গ্রহণ করেছেন একেবারে ক্লোজ আপনজন হিসাবে। প্রিয় দর্শক, আমরা সেই দুটি বড় দলের ঐক্য থেকে যদি ভারতীয় আগ্রাসন এবং আরাকান আর্মিও আমাদেরকে ডিস্টার্ব করার চিন্তা করছে ভারতের ইন্ধনে ইতিমধ্যে আরাকান আর্মি একটি অনুষ্ঠান করে গিয়েছে বাংলাদেশের
একেবারে প্রত্যন্ত অঞ্চল পার্বত্য চট্টগ্রামের একটি একেবারে অজপাড়া গ্রামে আমরা শুনতে পেয়েছি কয়েকটি ট্রলার দিয়ে এসে আরাকান আর্মিরা বাংলাদেশের ভিতরে উপজাতিদের একটি অনুষ্ঠানে, উপজাতিদের একটি নিয়মতান্ত্রিক তাদের বাৎসরিক একটা অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে গিয়েছেন এবং তাও কিছু সোশ্যাল মিডিয়ায় এসেছে ফটো। প্রিয় দর্শক, আরাকান আর্মির সাথে সম্পর্ক না হলে আমরা রোহিঙ্গাদেরকেও বাংলাদেশ থেকে আরাকানে ফিরাতে পারছি না। তাই আরাকান আর্মিকে ব্যবহার করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু অশান্তি করার চেষ্টা নরেন্দ্র মোদী 5ই অগাস্টের পর থেকে একাধারে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে এবং বেশ কয়েকটি মিটিংও আরাকান আর্মির সাথে নরেন্দ্র মোদী করেছে। প্রিয় দর্শক, সেই কারণে আমরা এখন ভারত নয় আরাকানকেও আমাদের টেকেল দিতে হচ্ছে। আর এর ভূখণ্ডটা, আমাদের ভূখণ্ডর প্রহরী দাতা হলেন, পরীক্ষিত দল হলেন বিএনপি, জামাত, ইসলামী দলগুলা, আলেম উলামা, মাদ্রাসার ছাত্র। তারা কিন্তু বাংলাদেশকে 3 দিনের সরকারবিহীন বাংলাদেশ চালিয়েছিলেন। আপনার মনে আছে 5ই অগাস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে 8ই অগাস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বাংলাদেশের ফিরা আগ পর্যন্ত এবং 8 তারিখ রাতে উনি শপথ নেওয়ার আগ পর্যন্ত আমাদের দেশটাতে কোনো সরকার ছিল না। আর সেই সরকার ছাড়া দেশটা আলেম উলামা, দেশের আপামর জনতার ঐক্যবদ্ধতার মাঝেই কিন্তু দেশটা রক্ষা পেয়েছে। নতুবা এই 3 দিনে অনেক কিছু পৃথিবীতে ঘটে যেতে পারত। অনেকে উস্কিয়েছেন সেনাপ্রধানকে তখন ক্ষমতা নিয়ে ডিক্লার করতে রাষ্ট্রের জন্য, কিন্তু জাতিসংঘ এবং আমেরিকা থেকে পজিটিভ কোনো কিছু না পাওয়ার কারণে ওয়াকারুজ্জামানও সেই সাহস করতে পারেন নাই। আজকে আমরা দেখছি আমাদের সেনাবাহিনীর প্রশংসা বিশ্ব জুড়ে হচ্ছে। কাতারে 725 জন আর্মি সিপাহী, সাধারণ আর্মিকে তারা 3 বছরের কন্ট্রাক্টে নিবে। আবার 3 বছর শেষ হলে এই গ্রুপটা ফেরত আসবে, নতুন গ্রুপ যাবে। আজকে আমাদের প্রধান উপদেষ্টা কাতারে গিয়ে যে কাতার বিজয় করেছেন, চাইনা বিজয়ের পরে এই বিজয়টা আমাদের দ্বিতীয় বিজয়। পাশাপাশি আমরা যদি ব্যাংকক, থাইল্যান্ডে আমাদের প্রধান উপদেষ্টা গিয়েও ভারতের নরেন্দ্র মোদীর সাথে এক বৈঠকের মাঝে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বলেছেন হাসিনাকে কখন ফেরত দিবে। প্রিয় দর্শক, এভাবে আমরা দেখলে জাতিসংঘের অধিবেশনে প্রথমত গিয়ে বিদেশ সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস খেলা দেখিয়ে এসেছেন। বিশ্ব নেতারা ভালোবাসা দিয়েছেন বাংলাদেশের প্রতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। তাই আজকে তারেক রহমান সাহেব কি বলেছেন আমি নয়া দিগন্ত পত্রিকা থেকে আপনাদের সামনে এই নিউজটা তুলে ধরছি। যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা জানি যে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে 31 দফা একটি দাবি বানানো হয়েছিল, 31 দফা একটা কর্মসূচি তাদের দল থেকে বানানো হয়েছে শেখ হাসিনা থাকা অবস্থায়। এটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই 8 মাস আগে বানান নাই। এটার বয়স আমার যেতটুকু যারা প্রায় 1.5-2 বছর হয়ে গিয়েছে। এই 2 বছর আগে তারা 31 দফা একটা রাষ্ট্র কাঠামো মেরামতের কাঠামো তারা বানিয়েছেন। তারা হাসিনার বিরুদ্ধে প্রপাগান্ডা আন্দোলন সংগ্রামের ভিতরে এই 31 দফার কথা নিয়ে আসছেন। আর এখন যেহেতু হাসিনা নাই, তারা যেহেতু ইলেকশনে আসবে, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নিয়ে তারা 31 দফা ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য তিনি একটি ভার্চুয়াল মিটিং এ আজকে যুক্ত হয়েছেন। মঙ্গলবার 22 এপ্রিল বিকাল 4:30টার দিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলার রাষ্ট্র কাঠামো মেরামত ও জনশক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কি করছে ভাই আপনি সমন্বয়ক, যে আপনার সাথে ছাত্রলীগের নেতা কর্মীরা বা স্থানীয় লোকাল আওয়ামী লীগের কর্মীরা কি করছে একটু বলেন তো। সমন্বয় গিরে রাখবে না। আমার বাবা মার উপরে হামলা চালিয়ে আসে, আমার বাবা মা গ্রামে থাকে, আমার জীবন সংকটাপন্ন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনার পুলিশ প্রশাসন, আপনার প্রশাসন কি করে? ছাত্র আন্দোলনের জামালপুর জেলার সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও আমার বাড়িতে যদি হামলা চালানো হয়, পুলিশ প্রশাসনকে জানানোর পরেও যদি তাদের টনক না নড়ে, তাহলে এই স্বাধীনতার কোনো দরকার নাই। সবাই অবগত আছেন যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা। দর্শক, যার বক্তব্য শুনছিলেন তিনি হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মহানায়ক, একজন বীর। কিন্তু আজকে সেই বীরের এমন পরিণতি যে তিনি ফেসবুক লাইভে এসে তার প্রাণের যে আশঙ্কা, প্রাণনাশের সেই আশঙ্কার জন্য পুরা আমাদের সিস্টেমকে তিনি এক হাত নিয়েছেন। এখানে একটা জিনিস তাদের বোঝা উচিত যে আপনার মতন এরকম সমন্বয়ক সারা বাংলাদেশে ভাই কয়েক লাখ ছিল এই মুহূর্তে। তো সরকারের কি এটা সম্ভব যে প্রতি সমন্বয়কের বাড়ি ঘরে গিয়া পুলিশি পাহারা দেওয়ার ব্যবস্থা করা? এটা কিন্তু আসলে সম্ভব না, শুনতে যেমনই লাগে। আপনার নিজেকেও সচেতন থাকতে হবে। যাই হোক, তারপরে বিষয়টা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মুভমেন্টে যাচ্ছে। বাড়িঘরে হামলা এবং প্রাণনাশের আশঙ্কা করেছেন যিনি এতক্ষণ আমাদের সামনে কথা বলছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার আহ্বায়ক মীর ইসহাক হোসেন ইখলাস।
ফেসবুক লাইভে এসে নিজের এবং পরিবারের সদস্যদের প্রাণের নিরাপত্তা দাবি করেছেন তিনি। আর এই লাইভটি সোমবার রাত 10টায় মানে গত পরশুদিন ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে 5 মিনিটের লাইভে হামলার আশঙ্কা প্রকাশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মীর ইসাক। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দীর্ঘ রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে তারা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, অথচ আজও তাদের জীবনের নিরাপত্তা নেই। 5ই আগস্টের পর 8 মাস কেটে গেলেও আসামিরা তার বাড়িতে এসে রাতের আধারে হামলার চেষ্টা করছে। এই যে আমি এই শব্দটা বারবার বলি, অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অথবা বিভিন্ন সময়, এটা আমরা আওয়ামী লীগের সময় দেখছি, কোনো কিছু হইলে শেখ হাসিনা আমার জীবন বাঁচান, এটা বাঁচান, ওইটা বাঁচান। ভাই, পুলিশের মধ্যে তো একটা লিমিটেশন আছে। এই যে আমি আবারও বলি, তাদের এই যে বক্তব্যটা যে জীবনের নিরাপত্তা নেই, নিরাপত্তা কিভাবে দিবে? এটাকে দেওয়া সম্ভব? একটা পারা যায় সারা বাংলাদেশে যত সমন্বয়ক আছে তাদেরকে কোনো 5 স্টার হোটেলে রেখে দেওয়া, অথবা নির্দিষ্ট কোনো একটা এরিয়ার মধ্যে, ওই যে ভাষাঞ্চল টাসাঞ্চলের মতন, যে সব সমন্বয়করা এখানে বসবাস করবে, পুলিশ ওই এলাকাটা নিয়ন্ত্রণ করবে, আর ওইখানে কেউ ঢুকতে পারবে না, পুলিশি পাহারায়। এরকম একটা ক্যাম্প টেম্পের মতন আয়োজন ছাড়া প্রত্যেকের বাড়ি ঘর পাহারা দেওয়া ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব? বাংলাদেশের পক্ষে কোন সরকারের পক্ষে সম্ভব না। আবেগী কথা বললে হবে না। আচ্ছা, তো তারপরেও তার বক্তব্য হচ্ছে যে সদর উপজেলার মোস্টা ইউনিয়ন চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বদরুল হাসান বিদ্যুতের পরিবার তার বাড়িতে হামলার ষড়যন্ত্রে জড়িত। বিদ্যুতের বাবা, চাচা, চাচাতো ভাই মিলে তার গ্রামের বাড়িতে হামলা করতে গিয়েছিলেন। এ সময় তাকে গুম্বা খুন করার হুমকি দিয়েছেন। এখন এটা তো পারিবারিক ঘটনা হইতে পারে, আপনি এলাকার ভিতরে হেল্লগে ভেজাল লাগাইবেন, ওই নতুন নতুন সমন্বয়ক হলে যেটা হয় আর কি, যে মানে গাছে মাছে আগুন লাগানোর অনেকে চিন্তা ভাবনা থাকে। পারিবারিক ভেজালগুলোর যদি রাষ্ট্রীয় ভেজালে লাগাই ফেলেন, যে ভাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গতকালকে গ্রেপ্তার হয়েছে না, পারভেজ হত্যা মামলার আসামি, আপনি অপরাধ করবেন, আপনি তো গ্রেপ্তারও হইতে পারেন, তাই না? আপনি লোকালি কোনো পারিবারিক ঝামেলা থাকলে সেটা একরকম, আরেকটা আছে যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আপনার চিঠি দিছে সমন্বয় হিসেবে তোকে মাইরা ফেলবো, তখন হচ্ছে বিষয়টা আলাদা। আমার কাছে অনেকটা মনে হচ্ছে এটা পারিবারিক একটা ইস্যু। তার বক্তব্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হয়েও যদি নিরাপত্তা না পান, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের সাথে এত ঝামেলা হচ্ছে না যতটা আহ্বায়কদের সাথে হচ্ছে। আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন কেন তাদের প্রশ্রয় দেওয়া হয়েছে। কে প্রশ্ন? আইন উপদেষ্টা বলছে যে যাও, সারা বাংলাদেশে ডেভিল হান্টের মাধ্যমে মোটামুটি যারা আছে বিচি নেতা, বি ক্লাস নেতা ছিল, এগুলো কিন্তু গ্রেপ্তার করে ফেলছে। সরকারের উদ্যোগ চলছে, আসিফের নির্দেশে আরো অনেক অভিযান চলছে। তার বক্তব্য পরিকল্পনা থাকলে ওই রাতে হামলা ঠেকানো গেছে। কিভাবে হামলা ঠেকালেন ওটা আমরা জানলাম না। হামলাকারীরা এখনো আত্মগোপনে তাকে হুমকি দিয়ে যাচ্ছেন। এটা পারিবারিক ইস্যু একটা আমার কাছে মনে হচ্ছে। তার অভিযোগ তার বাবা মাকে গ্রামে হামলার মুখে পড়তে হচ্ছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তার অভিযোগ এই সরকার এবং তার দোসররা এখনো তাদের উপর হামলা চালাচ্ছে। পুলিশ এবং প্রশাসন কিছুই করতে পারছে না। হামলার পরিকল্পনাকারী বিদ্যুৎকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেটা তিনি জানতে চাইছেন। টাকার বিনিময়ে কি অপরাধ এই সেই। তারপরে ডক্টর আসিফ নজরুলের এক ধাপ নিছেন তিনি। আপনি বারবার এই আসামিদের সুযোগ দিচ্ছেন যা আমাদের উপর হামলার সুযোগ করে দিচ্ছে। এখন এটা হইতে পারে, এটা আবার নতুন একটা কিছু। আসিফ নজরুলকে নিয়ে নানান ধরনের বক্তব্য অলওয়েজ আমরা দেখছি যে ওনাকে সরানোর জন্য নানান ধরনের আয়োজন কিন্তু করা হয়। তো যাই হোক, আশা করি আমরা যদি এই নেতার যে বক্তব্যগুলো সেগুলোকে তদন্ত করে তার নিরাপত্তার ব্যবস্থা করা হোক। আর পারিবারিক ইস্যুতে ঝামেলা করলে ভাই এগুলো পারবে না, এগুলো আপনাদেরও বুঝতে হবে। ভালো থাকুন। চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই শিরোনামগুলো যখন প্রকাশ হয় তখন কিন্তু কাঁপুনি শুরু হয়ে যায় ভারতের। শুধু ভারতের না, আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র দুশ্চিন্তায় পড়ে যায়। মানে বিশ্বের অন্যতম নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য কোনো নোবেল জয়ী কি এখন পৃথিবীর কোনো রাষ্ট্রের প্রধান না, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান, এবং তিনি নোবেল জয়ী। ফলে তার গুরুত্ব এই মুহূর্তে অন্যতম। বিশ্বের টাইম ম্যাগাজিন দেখলেন না যে শীর্ষ যেই 100 প্রভাবশালী তার মধ্যে তিনি স্থান পেয়েছেন অনেকগুলো কারণে। একে তো নোবেল জয়ী, তারপর হচ্ছে তিনি এই মুহূর্তের একটা রাষ্ট্রের অভিভাবক, মূল দায়িত্ব। তিনি যখন বলছেন যে চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায়, চীন খানিকটা দূরে, কিন্তু সেই দূরত্বটা কিন্তু তিনি কমিয়ে আনছেন। কুনমিংয়ে বিশেষায়িত হাসপাতাল, বাংলাদেশে চীনের হাসপাতাল, আরো যে বিনিয়োগ পরিকল্পনা আছে সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন। যে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং উইবো দেখেন, একটা প্রদেশের, ইউনান প্রদেশের
তার মানে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী মানে চীনের অঞ্চলটা হচ্ছে ইউনান প্রদেশ। সেই প্রদেশের গভর্নর আসছে। আচ্ছা, ইউনিয়ন প্রদেশের গভর্নর যখন বাংলাদেশে আসে, হিসাব নিকাশ করে আসছে, বাংলাদেশকে টার্গেট করে আসছে, বাংলাদেশেরও স্বার্থ আছে, তাদেরও স্বার্থ আছে। দুই স্বার্থ যখন এক হয়ে যায়, তখন মাঝখানে কার আছে? মাঝখানে আছে ভারত। তখন তাদের ছটফটানি কি পরিমাণ বাড়তে পারে। এবং যখন কি এই ধরনের একটা কথা বলে যে ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায় বাংলাদেশ, চীনের খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চায়, তখন এই ঘোষণাটা তাদেরকে দুশ্চিন্তার মধ্যে ফেলে। বাংলাদেশ এই মুহূর্তে এই যে স্বাধীনভাবে উনি যে কথাবার্তাগুলি বলেন, এটা কেন বলতে পারছেন? বাংলাদেশের একটা মানুষের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে শক্তি, স্পিরিট, তার কারণে। উনি যদি কোনো ষড়যন্ত্রের একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হতেন, উনি পারতেন না। উনি যদি জালিয়াতির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসতেন, তাহলে উনি পারতেন না। উনি তখন কি করতেন? তখন উনি ওই পুতুল সরকার হইতেন। এরকম চীনের অনেকগুলো পুতুল সরকার আছে, ভারতের আছে, কিন্তু বাংলাদেশ এখন স্বাধীন। সেই কারণে তিনি স্বাধীনভাবে বক্তব্য দিতে পারছেন। আর এই প্রতিটা বক্তব্য কিন্তু একটা সেলের মতন বিকতেছে তাদের বুকে। তিনি একটা ভালো কথা বলছিলেন যে 7 সিস্টার্স মানে ল্যান্ড লকড, মানে স্থল বেষ্টিত, এবং ওই বঙ্গোপসাগরের আমরা একমাত্র অভিভাবক। সুতরাং এই অঞ্চলটা ঘিরে ওই 7 সিস্টার্স এবং চীন একটা বড় বিনিয়োগ পরিকল্পনা করতে পারে, হাব গড়ে তুলতে পারে। এটা যে কোনো বিশ্ব নেতা যারা আন্তর্জাতিকভাবে দেখে, চিন্তা করে, দেশের বাইরেও যারা বিশ্ব নিয়ে চিন্তা করে, তারাই তো এইরকম কথা বলে। উনি এই কথা বলে কি এমন এ কথা? কিন্তু ভারত হচ্ছে অত্যন্ত তার বিশাল স্থল বেষ্টিত একটা দেশ, বা মানে কি বলে ভূমি বেষ্টিত, পাহাড় বেষ্টিত, মানে অর্থাৎ বিশাল সীমানার একটা দেশ ভারত। কিন্তু আত্মাটা হচ্ছে ওই যে সিকিমের মতন বা ছোট দেশের মতন একটা সংকীর্ণ। তারা এটাকে নিতে পারে নাই, হইচই শুরু করলো, মনে করলো যে ওরে বাবারে, চীনকে আমন্ত্রণ জানায় না জানি ভারতের 12টা বাজানো হচ্ছে। আসলে তো তিনি তো বিনিয়োগ বাণিজ্য, ওই 7 সিস্টার্স এর উন্নতি, চীনের উন্নতি বা এইসব উন্নতির মধ্যে দিয়ে বাংলাদেশের উন্নতি, এইসব নিয়ে তিনি চিন্তা করে কথা বলছেন। এটা নিয়ে একটা আব্দুল কালাম, তারপরে ট্রান্সশিপমেন্ট বন্ধ, এটা সেটা করে হুলস্থুল কাণ্ড। এখন বাংলাদেশ তার বাণিজ্য, তার চিকিৎসা, তার যে ক্ষেত্রে ঘাটতি, সেগুলোর জন্য তারা কথা বলবে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি অবস্থানে যে আছে, যে কুর্মী, তাদের সাথে তো কথা বলবেই, এটাই তো স্বাভাবিক। এবং সেখান থেকে তারা চিন্তা করবে মিয়ানমার হয়ে তারা যদি একটা রোড অবকাঠামো গড়ে তুলতে পারে, করবে। বিমান যোগাযোগ করবে, যদি করাচির সাথে নৌবন্দর করে মানে জাহাজ চলাচল করে যদি তারা বাংলাদেশ লাভবান হতে পারে, বাংলাদেশ সবই করবে, সব অপশনগুলি খোলা রাখবে। কারোর জন্য বন্ধ রাখবে, কারোর জন্য উন্মুক্ত রাখবে, এটা তো আর সেই 15 বছরের সেই মানে হাসিনার কালো যুগ না। তো দর্শক, সেই জন্যই বলছি যে বাংলাদেশের এই সময় আমি মনে করবো একটা স্বর্ণোজ্জ্বল, একটা স্বাধীন সার্বভৌম দেশ যেভাবে অ্যাক্ট করে সেভাবেই অ্যাক্ট হচ্ছে। কিন্তু এটাকে ওই ভারত এবং ভারতের যেই পুতুল হাসিনা এবং আওয়ামী লীগ এটা মেনে নিতে পারছে না। দর্শক ভালো থাকবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।